একটা খুব ভয়ানক দিন বাংলাদেশে অপেক্ষা করছে আগামী বছর, যদি আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবেন। এটা আজকে উনি সরাসরি বলেননি, কিন্তু নানান ভাবে বলে দিয়েছেন, বা অন্তত উনি এটা চান না এটাও উনি কখনো বলেননি, বা খালেদা জিয়াই হবেন এটাও উনি বলেননি। বরং খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিএনপি নেতারা যেটা বলছিলেন যে উনি ওনার পূর্ণ কেন্দ্রে প্রার্থী হবেন অমুক তমুক, সেগুলোকে উনি বলেছেন যে এ নিয়ে এক্ষুনি কোনো মানে বলার মতো কিছু নেই। তো ব্ল্যাক শার্ট আর ব্রাউন শার্টের মুভমেন্ট, আপনাদের তোমাদের গণঅভ্যুত্থানটা ছিল ব্ল্যাক শার্ট আর ব্রাউন শার্টের মুভমেন্ট। ওটা আদৌ গণতন্ত্র মানুষের ক্ষোভ ছিল, এটা অস্বীকার করেনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো ক্ষোভ ছিল না একটা বলতে ভুল কথা, যথেষ্ট ক্ষোভ ছিল, আমি নিজে গিয়ে দেখে এসেছি ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভের কারণে উৎখাত করার জন্য ব্ল্যাক শার্ট ব্রাউন শার্টের সাহায্য নেওয়াটা, হিটলার আর মুসোলিনির সাহায্য নেওয়া, তাদের গণতন্ত্রকে এখন ইমপ্লিমেন্ট করা, এটা তো আশা করা যায়। এই যে এই মার্জিত মানে কি বলবো শালীনতা বজায় রেখে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তার মধ্যে একটা প্রতিহিংসার কিন্তু বার্তা আছে, যে উনি বদলা নেবেন এবং সেই বদলাটা উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী হলে উনি বদলা নেবেন। নির্বাচন হওয়ার প্রয়োজন নেই, 50 বছর ইউনূসকে রেখে দেওয়া, এটারও একটা মত আছে, নেই যে তা, একটা মত আছে। এখন সেই মতটা তো ইউনূস নিজে বলেছেন, সুতরাং এটা তো অন্য কেউ, ভারত বলে যায়নি, অন্য কেউ বলে যায়নি, অপপ্রচার নয়, রিপাবলিক টিভির অপপ্রচার নয়। এটা যিনি বিদেশি চান, বিদেশি সাংবাদিকদের ইন্টারভিউ দিতে গিয়ে গোড়া চামড়ার, তাদের তিনি পছন্দ করেন বেশি, গোড়া চামড়ার সাংবাদিকদের ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, এবং একটা প্রশ্নের উত্তরে খুব চমৎকার বলেছেন। ওনার আসল চরিত্রটা আমার ফাঁস হয়েছে। যখন প্রশ্ন হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্ট তো আপনারা নির্বাচন কেন দেবেন না, উনি ব্যাখ্যা দিয়েছেন, শুনুন আমরা ইন্টারিম, আমরা নেপালের মতো কেয়ারটেকার না, আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো সীমাই থাকে না। কেয়ারটেকারের সীমা আছে, কিন্তু ইন্টারিমের সীমা নাই। ইন্টারিম শব্দ তো লেখা নেই কোথাও, সংবিধানেও লেখা ছিল না। দুই, উনি বলেছেন যে গণতন্ত্রটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে গুড গভর্নেন্স। সুতরাং উনি নিজে ঠিক করে সাংবিধানিক একটা পথ বার করে নিয়েছেন, যে ওটা হচ্ছে উনি ইন্টারিম সরকার, যার কোনো নির্দিষ্ট, কারণ কেয়ারটেকার হলে তো তাকে নির্বাচন দিতেই হবে, না হলে ফাঁসি হবে। যদি সেনাবাহিনীও দখল করে তাহলে সেনাবাহিনীরও ফাঁসি হবে, এটা ওই সংবিধানে লেখা আছে। পার্লামেন্টটা ভেঙে দিয়েছেন, কিন্তু সংবিধানটা তো রেখে দিয়েছেন, এবং সেই সংবিধানটা এবার তিনি নিজের মতো ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা হচ্ছে ইন্টারিমের কোনো মেয়াদ হতে পারে, কেয়ারটেকারের মেয়াদ হতে পারে। তো উনি কি সেটা উনি নিজেই বলে দিয়েছেন, এবং তার সঙ্গে এটাও বলেছেন গণতন্ত্রটা ব্যাপার, গণতন্ত্রের ব্যাপার নয় শুধু স্বাভাবিক, দেখতে পাচ্ছি 600-এর উপরে সাংবাদিক জেলে, এবং নেতাকর্মী তো বাদই দিলাম, এবং সাংবাদিকরা নাকি খুন করেছে, খুনের মামলায় অভিযুক্ত। হাস্যকর, মানে এই তো হিটলারও ভেবেছিল কিনা আমি জানি না। ফলে এটা হচ্ছে নাকি গণতন্ত্র, যে সমস্ত সাংবাদিক যদি কোনো কারণে অতীতের একটা সরকারকে সমর্থনই করে থাকে, আজ যেমন এরা করছেন, তো সেই নিয়ম অনুসারে এদেরও তো ভবিষ্যতে চলে যাওয়া উচিত। কারণ একটা সরকারকে সমর্থন করার অপরাধ যদি হয়, যে সেই অপরাধ যদি হয় খুন, তাহলে এরা তো এখন প্রতিদিন খুন করে চলেছে। তাহলে ওই স্ট্যান্ডার্ড অনুসারে, যে স্ট্যান্ডার্ড ওরা তৈরি করে দিয়েছেন, যে সরকার আসবে সেই সরকার এদের সকলকে আবার জেলে পাঠাবে, এই সাংবাদিক সহ। সেটা কিন্তু মানে এইটা দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ এমন একটা গণতন্ত্রের এমন একটা কাঠামো তৈরি করে দেখাচ্ছে গোটা পৃথিবীকে, লজ্জাজনক। সেটা আমি কোন একটা সরকারকে বলছি না, নির্দিষ্ট, কিন্তু এরা যেভাবে করছেন, তাহলে তো একই তো ব্যাপার হলো। সুতরাং সেই জন্য ইউনূস বলেছেন গণতন্ত্রটা ব্যাপার না, গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স মানে বিরোধী মত হলে জেলে পুরে দাও, বিরোধী মত হলে চাকরি খেয়ে দাও, বিরোধী মত হলে সেই সংবাদ মাধ্যমকে গ্রহণ দখল করে না। এই তো এমন একটা সময় বাংলাদেশের, তুমি যদি তুমি তো বিদেশে আছো, তুমি অনেক ভাগ্যবান। যারা দেশে আছে তারা প্রতিনিয়ত তাদের প্রতিটি পা মেপে চলতে হয়, কোনো যেন পদস্খলন না হয়। পদস্খলন বলতে কি, সরকার বিরোধিতা যেন এরকম কোনো বার্তা না যায়। এই হচ্ছে গণতন্ত্র বাংলাদেশে, লজ্জাজনক।
সেটাকে গণতন্ত্র, ফ্যাসিস্ট, আগের সরকার ফ্যাসিস্ট ছিল, উনি ফ্যাসিস্ট নন, উনি হচ্ছেন ওটা গণতন্ত্রের এমন ডেফিনিশন আমি জানি না কে এরকম দেখাতে পেরেছে ভবিষ্যৎ। এখন মনে হয় আমি দেখতে হবে যে বিসমার্ক টিসমার্ক এরকম একটা গুড গভর্নেন্স এর কথা বলেছিলেন কিনা, যেখানে বিরোধী বলতে সকলেই জেলে। এই গণতন্ত্রটা রূপায়ণ করেছিলেন একটু সাকসেসফুলি, সেটা হচ্ছে হিটলার আর মুসোলিনি। ব্ল্যাক শার্ট আর ব্রাউন শার্টের মুভমেন্ট, আপনাদের তোমাদের গণঅভ্যুত্থানটা ছিল ব্ল্যাক শার্ট আর ব্রাউন শার্টের মুভমেন্ট। ওটা আদৌ গণতন্ত্র মানুষের ক্ষোভ ছিল, এটা অস্বীকার করেনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো ক্ষোভ ছিল না এটা বলতে ভুল কথা, যথেষ্ট ক্ষোভ ছিল, আমি নিজে গিয়ে দেখে এসেছি ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভের কারণে উৎখাত করার জন্য ব্ল্যাক শার্ট ব্রাউন শার্টের সাহায্য নেওয়াটা, হিটলার আর মুসোলিনির সাহায্য নেওয়া, তাদের গণতন্ত্রকে এখন ইমপ্লিমেন্ট করা, এটা তো আশা করা যায়। ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে এবং আপনার মারফত আমি বাংলাদেশের সকল মানুষকে, সকলকে আমাদের শুভ বিজয়া প্রীতির শুভেচ্ছা জানাই। আমরা যে জিনিসটি দেখলাম যে তারেক রহমান অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, অর্থাৎ দুজন সাংবাদিক তারা যে প্রশ্ন করেছেন সেগুলো ধরে ধরে অনেকেই বলছেন যে খুব ধীর স্থির ভাবে তিনি কথাগুলো বলেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই জায়গাটিতে আমরা অন্য সাধারণ আলোচনা বা বেশি সময় যেহেতু পাবো না, আমি একটু সরাসরি চলে যেতে চাই আওয়ামী লীগ প্রসঙ্গে। তারেক রহমান যে কটি প্রশ্নের উত্তর দিয়েছেন সেই উত্তরগুলো আমি আপনার কাছ থেকে কিছু বিশ্লেষণ শুনতে চাই এবং শোনাতে চাই, এই কারণে যে আমি জানি আপনি বাংলাদেশ নিয়ে একেবারেই অনেক আগে থেকেই নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করছেন, খোঁজ খবর রাখেন, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি তো রাখেনি, এবং আপনার কথা আপনি যখন ওয়ালের নিজের স্টোরি গুলো দেন সেটিও মানুষ বেশ ভালোভাবেই দেখে। তো আমার বিশ্বাস যে আপনিও তারেক রহমানের বক্তব্য পুরোপুরি শুনেছেন এবং ভালোভাবে শুনেছেন। তারেক রহমান যে বললেন আওয়ামী লীগ সম্পর্কে, তার যে অভিব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার প্রতিটি শব্দ উচ্চারণ, বাক্য আওয়ামী লীগ সম্পর্কে যা তিনি করেছেন তা নিয়ে এক কথায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেকেই মন্তব্য করছেন মূলত গত 13 মাসে আওয়ামী লীগকে নিধন করার এই সরকারের সময়ে যত ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে বা চেষ্টা, সবকিছুর আসলে নীল নকশা তারেক রহমানের ভিতর থেকেই বেরিয়ে এসেছে বলেই আজকে তার বক্তব্যে বোঝা গেছে, এমনটাই অনেকে বলছেন। আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে একটু শুরু করবেন? না, আমি তারেক রহমানের পুরো সাক্ষাৎকারটা দেখেছি এবং বিবিসি বাংলা যে টেক্সট দিয়েছে, হুবহু মানে সাউন্ড বাইটের যে মানে শব্দের ইয়েতে যে সাক্ষাৎকার, সেটাও আমি পড়েছি মনোযোগ দিয়ে। প্রথমত বলি যে এই সাক্ষাৎকারটি অত্যন্ত চমৎকার সাক্ষাৎকার। তার দুটো কারণ আছে বলে আমার মনে হয়, এটাও একটু সংক্ষেপে জাস্ট বলি। একটা হচ্ছে যেহেতু বিবিসি বাংলার তার একটা স্ট্যান্ডার্ড আছে, তারা সাংবাদিকতার একটা তাদের মানদণ্ড আছে, সেটা গড় বাংলাদেশি সাংবাদিকতার থেকে উন্নত মানের, এবং স্বাভাবিক সেটা একটা বিবিসির মানে গাইডলাইনে চলে, ফলে সেটা উন্নত হবে, এটাই স্বাভাবিক। 2 নম্বর হচ্ছে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির যে মানে কদর্য চেহারা আমরা দৈনন্দিন দেখতে পাই, শুনতে পাই, এই সাক্ষাৎকারের মধ্যে সেইটা নেই। তার একটা কারণ হচ্ছে যে, আমার মনে হয় প্রধানতম কারণ হচ্ছে যে তিনি 17 বছর ব্রিটেনে বসবাস করছেন, ব্রিটিশ সংস্কৃতির মধ্যে আছেন, মানে রাজনীতিটা ওখান থেকে করেন বটে, সেটা তো একটা ভার্চুয়াল বক্তৃতা, কিন্তু বাংলাদেশের জনজীবন দৈনন্দিন জীবনের সঙ্গে তার তো কোনো সম্পর্ক নেই। এবার ব্রিটিশ সমাজে রাজনীতির এই প্রতিহিংসা পরায়ণতার এই বিষয়গুলো অত তীব্র নয়, সবতে ওনার মানে উত্তরগুলোর মধ্যে যথেষ্ট মার্জিত, সংযত এই বিষয়টি আছে। কিন্তু আমি আজকে একটা ভিডিও করেওছি এই বিষয়টা নিয়েই, যে তারেক রহমান যে কথাগুলি বলেছেন, প্রথমত আমি এটা মনে করি যে আজকের বাংলাদেশে মানে আজকে এই যে দিনটা শেষ হতে যাচ্ছে সোমবার, এই দিনটাতে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে সবচেয়ে বড় খবর এটাই ছিল
যে তারেক রহমান যেমন 5ই আগস্ট 2024 বড় খবর ছিল শেখ হাসিনার দেশত্যাগ, তেমনি আজকের বড় খবর কিন্তু তারেক রহমানের নিজের মুখে ঘোষণা যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন। হাসিনা দেশ ত্যাগের পর থেকে বিএনপি নেতারা বারে বারে বলছিলেন এই তো ফিরবেন, এই তো ফিরবেন, এই তো ফিরবেন, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছিল যে সেটা কিছু হচ্ছিল না। কিন্তু এখন তারেক রহমান বলেছেন উনি ফিরছেন এবং উনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন যে উনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন এবং বিএনপি ক্ষমতায় আসবে বলে উনি আশাবাদী, 100% নিশ্চিত। স্বভাবতই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া, এই বিষয়টা নিয়ে খুব বেশি সংশয় অন্তত বিএনপির মধ্যে তো নেই। আর আওয়ামী লীগ যেহেতু মানে তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনো প্রশ্নবিদ্ধ, সম্ভাবনা এই মুহূর্তে আমি কিছু দেখছি না। স্বভাবতই আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসবে, আর সেটা বিএনপির জন্য ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রতিক্রিয়া হবে সেটা তো সত্যি একটা ভাবনার বিষয়, যে প্রধান প্রতিপক্ষকে মানে ময়দানে না রেখে নির্বাচন করা, সেই নির্বাচনটা কতটা যুক্তিযুক্ত হবে এটা একটা বড় বিষয়। কিন্তু আজকে যেটা হলো যে তারেক রহমানের এই যে বক্তৃতা, যে সাক্ষাৎকার, যেটা আমি বলছিলাম যে যথেষ্ট বুদ্ধিদীপ্ত, মানে ওনাকে যারা গাইড করেছেন বা উনি নিজেও যেগুলো উপলব্ধি করেছেন, তার মধ্যে আমার মনে হয় যে ওনার দেশে ফেরার ঘোষণাটি বাদ দিলে বড় যেটা মানে বক্তব্য, যেটা আমি বলবো যে উনি গোপন করেননি, উনি স্পষ্ট করে দিয়েছেন যে মানে আওয়ামী লীগ মুক্ত বা আওয়ামী লীগ বিহীন একটা বাংলাদেশ উনি কল্পনা করেন এবং সেটা উনি প্রধানমন্ত্রী হলে সেটা ওনার একটা বড় এজেন্ডা হবে। অর্থাৎ বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে ভোটে এবারে অংশ নিতে দেওয়া হবে না, এটাই শুধু নয়, বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো পার্টি থাকুক এটাও উনি চান না। এই কথাটা কিন্তু আজকে কিন্তু উনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। কিভাবে বলে দিয়েছেন না, আর 5টা নেতা যেভাবে বলে যে জনগণ চায় না, উনি সেই জনগণের মানে কোটানকোট জনগণের ইচ্ছার কথাই বলেছেন, যে জনগণ চায় না আওয়ামী লীগ যে পাপ করেছে, যে অপকর্ম করেছে, তারপর তারা বাংলাদেশে রাজনীতি করুক। এবং ওনাকে যখন এই ইলেকশন মানে পার্টিসিপেশন আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত কিনা এই প্রশ্নে উনি যে উত্তরটি দিয়েছেন সেটা কিন্তু একটা ভয়ানক ভবিষ্যতের ইঙ্গিত করে বলে আমার অন্তত যেটুকু যা সাংবাদিকতার বোধ বা রাজনৈতিক বুঝি, সেটা হচ্ছে যে উনি একেবারে পারিবারিক জায়গায় এটাকে টেনে নিয়ে গেছেন। উনি উত্তরটাতে বলেছেন যে আমি 2008-এ যখন দেশ ছাড়ি তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন যে বাড়িটা যে ঘরটা আমি রেখে এসেছিলাম, যে ঘরে আমি এবং আমার ভাই বড় হয়েছি, ভাই বেঁচে নেই কিন্তু সেই ঘরটাও নেই, সেই ঘরের সঙ্গে আমার বাবা মায়ের স্মৃতি, আমাদের স্মৃতি, আমাদের সন্তানেরা ওখানে বড় হয়ে উঠেছে, সেই সব কিছু নেই। তারপরে উনি বলেছেন যে খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, তারপরে চরম অসুস্থ অবস্থায় ফিরেছেন। অর্থাৎ আওয়ামী লীগের জমানায় যে অত্যাচার অবিচারের শিকার বিএনপি হয়েছে এবং জিয়া পরিবার হয়েছে, রাজার জিয়া পরিবার হয়েছে, সেইটা কিন্তু ওনার কাছে খুব মস্ত বড় ইস্যু, এটা আজকে কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন। ফলে এই যে এই মার্জিত মানে কি বলবো শালীনতা বজায় রেখে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তার মধ্যে একটা প্রতিহিংসার কিন্তু বার্তা আছে, যে উনি বদলা নেবেন এবং সেই বদলাটা উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রী হলে উনি বদলা নেবেন। ফলে আমি যেটা আশঙ্কা করছি যে বাংলাদেশে একটা আগামী দিনে একটা মানে বড় ধরনের ব্লাডশেড, যেটাকে বলা যায় রাজনৈতিক গণহত্যা শুরু হয়ে যেতে পারে। কারণ আওয়ামী লীগ তো একটা এলিতেলি পার্টি নয়, সে পার্টিরও লোকজন আছে এবং এটা ভাবারও কোনো কারণ নেই যে তারা সবাই গান্ধীবাদী, তারা নিরস্ত্র, এটাও আমি মনে করি না। তাদের কাছেও কিছু মানে মারণাস্ত্র আছে, এত বছর ধরে তারা শাসন করেছে বাংলাদেশ আছে। ফলে আমার মনে হয় যে তারেক জিয়া যে মনোভাব প্রকাশ করেছেন এই সাক্ষাৎকারে, সেটা যদি বাস্তবায়িত হয় যে অর্থাৎ তিনি বদলা নেবেন প্রধানমন্ত্রী হয়ে, তাহলে তো ব্যাপারটা একতরফা হবে বলে আমার মনে হয় না। এটা ঠিক যে রাষ্ট্রীয় নিপীড়ন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে অনেক বেশি দমন পীড়ন করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগও ফাইট ব্যাক করবে, এটাই স্বাভাবিক। ফলে স্বভাবতই একটা মানে কি বলবো একটা খুব ভয়ানক দিন বাংলাদেশে অপেক্ষা করছে আগামী বছর, যদি আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবেন। এটা আজকে উনি সরাসরি বলেননি, কিন্তু নানান ভাবে বলে দিয়েছেন, বা অন্তত উনি এটা চান না এটাও উনি কখনো বলেননি, বা খালেদা জিয়াই হবেন এটাও উনি বলেননি। বরং খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিএনপি নেতারা যেটা বলছিলেন যে উনি ওনার পূর্ণ কেন্দ্রে প্রার্থী হবেন অমুক তমুক, সেগুলোকে উনি বলেছেন যে
এ নিয়ে এক্ষুনি কোনো মানে বলার মতো কিছু নেই। তো আমার যেটা মনে হলো যে এই সাক্ষাৎকারের আওয়ামী লীগকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে। দ্যাট ইজ এ মেজর কোশ্চেন আমার মনে হয়। আমি তারেক জিয়াকে একটা ব্যাপারে আমি তারিফ করবো যে তিনি কোনো রাগ ডাক গুড়গুড় করেননি। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যারা এই সাক্ষাৎকারটা খুঁটিয়ে পড়বেন এবং উপলব্ধি করার জন্য পড়বেন, অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে যদি ইন্টারভিউটা আপনি দেখেন বা পড়েন, তাহলে আমি যে কথাটা বললাম আমার ধারণা সেটাই সকলে উপলব্ধি করবেন যে উনি এখানে এই মানে হিংস্রতার কথা বলেননি, অহিংস ইয়ের মানে আচরণ করেছেন, এই সব করেছেন, সবই মার্জিত ব্যবহার করেছেন, সব করেছেন, হাত পা ছুড়ে কথা বলেননি, এগুলো সব ঠিক। কিন্তু এই প্রশ্ন আওয়ামী লীগ সংক্রান্ত প্রশ্নের জবাবে কিন্তু ওনার কথার মধ্যে ইঙ্গিত আছে যে বাংলাদেশে ব্লাডশেড হবে বড় ধরনের। তো আওয়ামী লীগকে যখন উনি এই চ্যালেঞ্জটা, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি একটু ইন্টার করতে চাচ্ছিলাম, আপনি যথার্থই বলছিলেন আপনার বিশ্লেষণটা। আপনি যেটা বললেন যে উনি খুব এক ধরনের খুব স্মার্টলি, আমরা যদি সহজ করে বলি যে স্মার্টলি তিনি স্মার্টলি কথা বলেছেন। কিন্তু অন্য জায়গা থেকে আপনি যে আশঙ্কার কথা বললেন, সামনের কথা, অনেকে আজকে ওনার এই ইন্টারভিউ দেখার পরে অনেকে আমাকে ফোনেও বলেছেন যারা আওয়ামী লীগ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এমনকি দুজন ছিলেন যারা আগে বিএনপি করতেন এখন নিউট্রাল আছেন, এরকম তাদের কথা হচ্ছে যে তারেক রহমান যে মার্জিত ভাষা ব্যবহার করেছেন, এই মার্জিত ভাষাটিকে এক ধরনের ঠান্ডা মাথার ভয়ঙ্কর বহিঃপ্রকাশ বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। এবং তারা গত 13 মাসে বাংলাদেশে যা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, সব মিলিয়ে সেটি মূলত আজকে প্রকাশ হয়ে গেছে যে সেই ক্ষেত্রেও তারেক রহমানই বড় ইন্ধন জুগিয়েছেন। আপনি কি তাই মনে করছেন? না দেখুন, তারেক রহমান যা করতে চাইছেন ফাইনালি সেটা ইউনূস যা যে পর্যন্ত করেছেন তার একটা অন্তিম যে জায়গা। ইউনূস কিন্তু এই সর্বশেষ যে ইন্টারভিউটা দিয়েছেন মানে নিউ ইয়র্কে মেহেদী হাসানকে, সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং এই নিষেধাজ্ঞা উঠেও যেতে পারে। যদিও আইন উপদেষ্টা তারপরেই আবার খুব স্পষ্ট করে বলেছেন যে এরকম কোনো সম্ভাবনা নেই। তা ইউনূসও বলেছেন যে এটা একটা সম্ভাবনা, যেটা উঠে যেতে পারে। সো কিন্তু তারেক রহমান আজকে যেটা বলেছেন বা তারেক জিয়া যেটা আজকে বলেছেন সেটা কিন্তু এসবের থেকে আরো কয়েক কদম এগিয়ে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে মানে ওনাকে খুব স্পষ্ট এই প্রশ্নটা করা হয়েছিল যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত অনুচিত, এই ব্যাপারে আপনার কি অভিমত। সেই অভিমতের জায়গা থেকে কিন্তু উনি বলেছেন যে শুধু শেখ হাসিনা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এবং উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতি করুক। এখন দেখুন, রাজনীতিবিদদের তো নির্দিষ্ট কতগুলো ভাষা আছে, সব প্রফেশনে যেরকম কতগুলো ভাষা আছে, এইটা হচ্ছে রাজনীতির প্রফেশনের ভাষা যে তারা জনগণকে ছুঁয়ে নিয়ে যে কোনো কথা বলেন, নিজের বাসনাটাও জনগণের ইয়েতে করেন। মানে বাড়িতে এসি মেশিন বসালেও বলে যে এটা তো আমি না, পাবলিক চাইছিল তাই আমাকে এসি মেশিন বসাতে হলো। বা মানে বড় ওয়ার্ল্ড টেলিভিশনও যদি লাগায় বলে যে আমি তো এসব পছন্দ করি না, কিন্তু ওই যারা আসে দলের লোকেরা ওরা একটু আরাম করতে চায়, ওরা একটু বড় টিভি দেখতে চায়, এই জন্য বসাতে হলো। তো আমি বলবো যে সেটা ঠিক আছে, কিন্তু উনি খুব স্পষ্ট বলেছেন। স্বভাবতই এই ধারণা করার মধ্যে কোনো অসঙ্গতি নেই যে গত 13-14 মাসে যা হয়েছে তাতে ওনার সঙ্গে কনসাল্ট করেই হয়েছে। এবং এখন তো যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে জামাত এবং এনসিপি তলে তলে কি আছে আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু জামাত এবং এনসিপি মনে করছেন যে দে আর চিটেড বাই ইউনূস। তিনি বিএনপির কথা মতো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন, তারপরে একটা আলোচনা করে ফেব্রুয়ারিতে ভোট করার কথা ইয়ে করেছেন এবং সেই মতো নির্বাচন কমিশনকে সরকার চিঠি দিয়েছে। অন্যদিকে এরা চাইছে না যে মানে এখনই ভোট হোক, আগে অন্য নির্বাচনগুলো হোক। কিন্তু আবার এই যে আজকেই যখন আমরা কথা বলছি, আজকেও কিন্তু আবার বাংলাদেশ মিডিয়া থেকে যে খবরটি নতুন ভাবে ইমার্জ করেছে বা গতকাল রাত থেকে, সেটা হচ্ছে যে মানে জুলাই সনদের ব্যাপারে দেখা যাচ্ছে বিএনপিও খানিকটা মানে নরম হয়ে তারাও এই গণভোটের বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো
তো তার মানে হচ্ছে যে সরকারের সঙ্গে একটা ইয়ে আছে, কারণ সরকারের কাছে তো এটা একটা দায় যে জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করানো, রাদার সব রাজনৈতিক দলকে গেলানো। ইনফ্যাক্ট সেইটুকুই হবে একটা ডকুমেন্টেশন এই 2024-এর মানে কোট অ্যান্ড কোট গণ অভ্যুত্থানের একটা স্বীকৃতি হবে। আদারওয়াইজ এই গণ অভ্যুত্থান থেকে বাংলাদেশের মানুষের তো কোনো নতুন প্রাপ্তি কিছু নেই, অপ্রাপ্তি অনেক বেশি, একটা অশান্তির মধ্য দিয়ে একটা জাতি যাচ্ছে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা নিয়ে মানে অসঙ্গতি বা মানে সংশয় প্রকাশ করার কোনো অবকাশ নেই, যে ওনার সঙ্গে আলোচনা করেই হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে একটা ধারাবাহিকতা, এবং সেই ধারাবাহিকতার চূড়ান্ত বিষয়টি উনি এই নির্বাচনের আগে খুব স্পষ্ট করে দিয়েছেন যে এটা ঠিক। আমাকে একজন বলছিলেন যে উনি শেখ হাসিনার নাম নেননি। এখন অনেকে মানে এইভাবে ব্যাখ্যা করছিলেন যে আসলে হাসিনাকে আক্রমণ করে উনি ফ্লোটিং ভোটারদের হারাতে চাননি বা কিন্তু আমার আবার মনে হয়, আমি এটা পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতির সঙ্গে এক ধরনের মিল দেখতে পাই। এই নাম না আনাটা কিন্তু এক ধরনের মানে তাকে উপেক্ষা করা বা তাকে হেয় করা, এই বার্তাও যায়। আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষের নাম নিচ্ছেন না, তার মানে কিন্তু এইটা নয় যে আপনি ভালো মানুষই করছেন। আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করবেন, তার নাম করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনি যদি ব্যক্তি আক্রমণ না করলেই হলো। আপনি শেখ হাসিনার রাজনীতির করতেই পারেন। ফলে এই যে উনি নাম নেননি, এটা এক ধরনের কিন্তু উপেক্ষা, মানে উনি উপেক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রীকে, যে কারণে মানে উনি বলতে চাইছেন যে এইসব নাম আমি নিতে চাই না, এরকম একটা অনুচ্চারিত বার্তা এর মধ্যে আছে। মানে এটা আমার ব্যাখ্যা, অন্য ব্যাখ্যাটাও আমি অন্যদের কাছ থেকে শুনেছি, অনেকে এটার মধ্যে অনেক ভালো মানুষই দেখেছেন, বাট আমি এটা মনে করি না। আমাদের এখানে বুদ্ধদেব ভট্টাচার্য, আমি এটা বোঝানোর জন্য বলছি, আমাদের এখানে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি মারা গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু মমতা ব্যানার্জির নাম কখনো মুখে নিতেন না। তো তখন আমাদেরও সাংবাদিক বন্ধুরা বা রাজনৈতিক ভাষ্যকারেরা যারা ওনাকে খুব মহিমান্বিত করে খবর লিখতেন বা বলতেন, তারা এটা বলতেন যে মুখ্যমন্ত্রী কখনো বিরোধী নেত্রী সম্পর্কে কিছু বলেন না। আমি এটা বলেছিলাম যে এটা ভালো মানুষই নয়, এটা অসভ্যতা। আপনি আপনার প্রতিপক্ষকে আক্রমণ করবেন, নাম করেই করবেন, আপনি কেন আপনি ইশারায় কেন কথা বলবেন, সেটা অসভ্যতা। রাজনৈতিক আক্রমণ তো আপনি করবেন, এবং এটাই পরস্পরের প্রতি, প্রতিপক্ষ হলেও তাকে স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ আপনি আমার প্রতিপক্ষ। এই যে ধারাবাহিক উপেক্ষা উনি করে গেছেন, এটা যখন মানুষ টের পেয়েছে, তখন আবার মানুষ মমতা ব্যানার্জিকে গ্রহণ করেছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আদারওয়াইজ ওনার অনেক ভালো গুণ ছিল, কিন্তু ওনার এই যে উপেক্ষার মানসিকতা, এটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেননি। অনেক পরে মানুষ এটা বুঝে, প্রথম মানুষ মনে করছিল যে এটা খুব ভালো মুখ্যমন্ত্রী, খুব মানে ভদ্র সভ্য ব্যক্তি, একটা সজ্জন ব্যক্তি, তিনি বিরোধী নেত্রীকে আক্রমণ করেন না। কিন্তু আমি প্রথম থেকে এটা বলেছিলাম, এবং আলটিমেটলি আমি যে যুক্তিটা, এটা আমি কোনো মানে গর্ব করছি না, বাস্তব বলছি, যে আমি এটা বিরুদ্ধে ছিলাম। আমি বলেছিলাম যে এটা ঠিক না, এটা ভালো মানুষই নয়, এটা অসম্মান করা, এটা অসম্মান করা। সংসদীয় গণতন্ত্রে তিনি আপনার বিরোধী নেত্রী, আপনি মিস ব্যানার্জি কেন বলবেন না, বা শ্রীমতী বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আমি মনে করি এটা উনি ভুল বলছেন, আপনি এইভাবে কেন বলবেন না? আপনি সবসময় কেন বলবেন উনি এই করছেন, উনি এই বলছেন? হোয়াট ইজ উনি? এটা উপেক্ষার শব্দ। জি, আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতেই চাই, সেটি হচ্ছে অনেকেই, আমি আজকে বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ভালো করে একটু ফলো করলাম, এবং দেশের বাইরেও যারা আছেন বিভিন্ন সেক্টরে, এমনকি ইন্ডিয়ার আপনি যেখানে আছেন, ভারতের অনেকে আমি আপনার সঙ্গে লাইভে আসার আগে একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে এসেছে। অনেকে মনে করছেন যে তারেক রহমান আজকে যে আলোড়নটি তৈরি করলেন, এক ধরনের তার যে আপনি যেটি সাদামাটাভাবে যেটি দেখলে যে এক ধরনের পজিটিভ ইমেজ বা পজিটিভ তার যে উপস্থাপনা, কথা বলার ভঙ্গি ইত্যাদি, এইসবের মধ্যে থেকে যতটা উনি এক ধরনের কি বলা যায়, ওই যে আপনি যে শব্দটি বললেন ভালো মানুষের একটি রূপ দেখা গেছে, কিন্তু আওয়ামী লীগ নিয়ে এবং স্বাধীনতা বিরোধী জামাত সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তিনি জামাত দুবার কিন্তু সাংবাদিক প্রশ্ন করেছেন, তিনি প্রথমবার এড়িয়ে গেছেন বিভিন্নভাবে, দ্বিতীয়বার তিনি এড়িয়ে গেছেন অন্যভাবে, যে যদি ৭১ তারা কিছু করে থাকে তাইলে এটা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না, এই কথাটি বলেছে। এইসব মিলে অনেকেই বলছেন
আজকের এই বক্তব্যটি, এই সাক্ষাৎকারটির মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং জামাত সম্পর্কে তারেক রহমানের যে মন্তব্য, সেটি আবারও বড় রকমের নির্বাচন নিয়ে তিনি যত আশাবাদী প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে, কিন্তু নির্বাচনকে আরো অনিশ্চিত করে ফেললেন। এই কারণে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে তিনি কোনোভাবেই নির্বাচনের সুযোগ দিতে চান না। আর যারা বিশ্বাস করেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না, ইনক্লুসিভ নির্বাচন বিশ্বের অন্যান্য দেশগুলো এখন চাইতে শুরু করেছে, আর যদি আওয়ামী লীগ ছাড়া তারেক রহমান নির্বাচন করতেই চান বা হতেই চান প্রধানমন্ত্রী, সেই স্বপ্ন পূরণ হবে না। ফলে তিনি নিজের পায়ে কুড়াল মারলেন কিনা, আপনি কি এমন বিশ্লেষণের সাথে একমত নাকি আপনার ভিন্ন মত? না, আমি ব্যাপারটাকে এইভাবে দেখছি যে উনি এই জায়গাটাতে একটু ফ্লোটিং রেখেছেন। যেহেতু এটা ওনার প্রথম সাক্ষাৎকার, উনি একসঙ্গে অনেকগুলি ফ্রন্ট খোলেননি। আজকে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছেন। জামাতের প্রশ্নটি উনি পাশ কাটিয়ে গেছেন। জামাতের, আমার নিজের ধারণা যে জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, ইসলামিক দলগুলি, তারা বড় দল নয়, কিন্তু জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী, তার সংগঠন আছে। মানে আমি বলতে চাইছি, এই সংগঠন মানে যদি তার 25 জন লোক থাকে, 25 জন লোকই খুব এফেক্টিভ লোক, মানে তারা যে কোনো কিছু একটা ঘটাতে পারে। কিন্তু বিএনপির হয়তো 500 লোক আছে, তার মধ্যে হয়তো 10 জন হচ্ছে কার্যকরী, 490 জনে হচ্ছে অকেজো, যা সমর্থক, কিন্তু একটা পথ অবরোধও করবে না, 4টে মিছিলও করবে না, কি কোনো প্রতিপক্ষকে হাঙ্গামা করা সেটাও করবে না। আমার ধারণা এখানে তারেক রহমান এই অঙ্কটা মাথায় রাখছেন যে নির্বাচনটাকে যদি আটকানোর ক্ষমতা রাখে হচ্ছে জামাত, তারা এবং ইসলামিক দলগুলো যদি মনে করে যে আমরা নির্বাচনটা ফেব্রুয়ারিতে কোনো মতেই হতে দেবো না, সেই ক্ষমতা তারা রাখে। অর্থাৎ একটা বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করা, এটা তারা রাখে। এবং এখানে ইউনূসের সঙ্গে তাদের একটা বোঝাপড়া থাকাটাও অসম্ভব নয় যে এই অস্থিরতা তৈরি হলে নির্বাচন কমিশন বলবে যে দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার মতো পরিস্থিতি নেই, ফলে নির্বাচন ডেফার্ড। ওয়ান্স ডেফার্ড, সেই ডেফার্ডটা কতদিনের জন্য, তখন আবার দেখা যাবে যে সেই ইউনূসই কন্টিনিউ করছেন। এবং আপনি দেখবেন যে মেহেদী হাসানকে ইন্টারভিউতে ইউনূস কিন্তু বলেছে যে কতদিন থাকবে এটা আমরা ঠিক করবো। এটা কিন্তু খুব স্পর্ধার কথা উনি বলেছেন, এবং বলেছেন যে মানুষ তো চায় আমরা 5 বছর, 10 বছর, 50 বছর থাকি। এই যে কথাগুলো উনি বলেছেন, একটা দেশে নির্বাচন ঘোষণা করে দেওয়ার পরে উনি বলছেন কতদিন থাকবো সেটা তো আমরা ঠিক করব। সো আমার মনে হয় তারেক রহমানও এই নিয়ে একটু সংশয়ের মধ্যে আছেন যে ইউনূসের সঙ্গে উনি কারবার করছেন বটে, কিন্তু আবার সন্দেহের চোখেও দেখছেন যে এই জামাত, এনসিপি কে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলি তারা মিলে নির্বাচন ভণ্ডুল করার পরিস্থিতিটা তৈরি করতে পারবে। তারা নির্বাচনে জিতে সরকার করার অবস্থায় নেই, 10টা আসনও পাবে কিনা তাই নিয়ে সংশয় আছে, কিন্তু নির্বাচন আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে। এটা সব দেশেই সত্যি। আমাদের এখানেও বেশ কিছু ছোট ছোট দল আছে যারা যে কোনো ইস্যুতে জনজীবনকে অচল করে দিতে পারে, কিন্তু একটা বিধানসভা নির্বাচন কেন, একটা পৌরসভার কাউন্সিলর পদও তারা জিততে পারে না। কিন্তু তারা কিন্তু কলকাতা শহরকে অচল করে দিয়েছে, অতীতে একাধিকবার করেছে, এখনো করে মাঝে মধ্যে। গোটা ভারতেই এরকম অনেক দল আছে, জামাতও এরকম একটি দল। সভাপতি উনি আজকে কিন্তু জামাতের বিষয়ে যদি কেউ করে থাকে, মানে উনি জামাতকে অ্যাকিউজ করেননি এবং দাবি করেননি যে আপনারা ক্ষমা চান মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, এটা উনি জামাত ফ্রন্টটা আজকে উনি খোলেননি। এখন আগামীকাল তো দ্বিতীয় কিস্তি আসবে, আমি জানি না সেখানে জামাত প্রসঙ্গে আরো বিস্তারিত কিছু থাকবে কিনা। আজকের ইন্টারভিউটা যদি মনে হয়, যদি দেখা যায় যে জামাত প্রসঙ্গটা আর আগামীকালের সাক্ষাৎকারে আসেনি, তাহলে আমি বলবো যে জামাতকে নিয়ে বিএনপি একটু সংশয়ের মধ্যে আছে। এবং তারেক জিয়া একটা কথা বলেছে, আমরা জাতীয় সরকার করব। অর্থাৎ বিএনপি যদি 151 পায় বা 151+ পায়, তাহলেও সে শুধু তার জোট সঙ্গী নয়, জোটের বাইরেও যারা জিতে আসবে তাদেরকেও তারা নেবে। অর্থাৎ জামাত যে এই সরকারের, জামাত হয়তো চাইবে না তার রাজনৈতিক কারণে, কিন্তু জামাতকে বিএনপি তারা ক্ষমতায় আসার সুযোগ পেলে নেবে না, এরকম কোনো আভাস কিন্তু তারেক রহমান দেননি। এবার একটা ইন্টারভিউতে তো সব বিষয় আসে না, ফলে আমার ন্যারেটিভটা, আমার ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে উনি জামাতের বিরুদ্ধে, মানে উনি যেহেতু শীর্ষ পদ থেকে বলছেন, জামাতের বিরুদ্ধে উনি মির্জা ফখরুলকে দিয়ে বলাবেন, সালাউদ্দিন আহমেদকে দিয়ে বলাবেন, আমির খসরু মাহমুদ চৌধুরীকে দিয়ে বলাবেন, এদেরকে দিয়ে বলাবেন। জামাত ফ্রন্টটা উনি খেলবেন না, উনি আওয়ামী লীগ ফ্রন্টটা খুলেছেন। এবং সেখানে আবার আপনি দেখবেন
মির্জা ফখরুল বা অন্যরা এতদিন যেটা বলেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ হোক চাই না, আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক, হ্যাঁ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সবার আছে, এই সব কিছুর বাইরে গিয়ে উল্টো কথা উনি আজকে বলে দিয়েছে। ফলে এটা আজ থেকে বিএনপি স্ট্যান্ড হয়ে গেল। উনি জামাত ফ্রন্টটা খোলেননি এবং ওনার সংশয় আছে যে উনি চাইছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, হলে পরে 151 ওরা পেয়ে যাবেন এবং আরো সবাইকে নিয়ে উনি সরকারটা করা। এই মুহূর্তে ওনার উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া। অর্থাৎ সেই সরকারে যদি জামাতের সাপোর্ট নিতে হয় কি এনসিপি কে নিতে হয়, যে ইউনুসের তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে যে এনসিপি কে নিন, হ্যাঁ এনসিপি যদি 2টো সিটও পায় যে ওদের একজনকে মন্ত্রী করুন, উনি এগুলো সবই করে নেবেন। বিকজ এখন উনি পাখির চোখ করেছেন, এই মুহূর্তে পাখির চোখ করেছেন প্রধানমন্ত্রিত্ব, এবং ওনার প্রধান এজেন্ডা হবে আওয়ামী লীগকে নিকেশ করা।